আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কাঁচামাল থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়ের আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে টেবুলার মেথড। তো টেবুলার মেথডে কিভাবে আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করব, আজকে সেই অঙ্কটা আমরা দেখব। একটি কোম্পানি প্রতি বছর 40,000 একক কাঁচামাল ব্যবহার করে, এটাকে আমরা বার্ষিক ব্যবহার বলবো। প্রতি এককের দাম হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে আমাদের একক প্রতি ব্যয় হচ্ছে 20 টাকা। বার্ষিক অর্ডার খরচ 8,000 টাকা। বহন খরচ হলো গড় মজুদের 20%। তাহলে এখানে বার্ষিক অর্ডার খরচ, এটার অর্থ হচ্ছে একক প্রতি অর্ডার খরচ, একক প্রতি অর্ডার খরচ। আচ্ছা, এরপরে বহন খরচ দেওয়া আছে আমাদের গড় মজুদ, আমরা গড় মজুদ বের করব, তার 20% হবে আমাদের বহন খরচ। কোম্পানি নিম্নোক্ত করে বার্তাগুলো অনুসরণ করে। এখানে কিছু সীমা দেওয়া আছে, কাঁচামাল যে ক্রয় করব সেটার কিছু সীমা এখানে দেওয়া আছে এবং সীমার উপরে কিছু এখানে ডিসকাউন্ট বা বার্তা দেওয়া হয়েছে। সীমাটা হচ্ছে 40,000 একক বা তার বেশি যদি আমরা ক্রয় করি তখন আমাকে ডিসকাউন্ট দেওয়া হবে 5%। 20,000 একক বা তার বেশি অথবা 40,000-এর কম, 40,000-এর কম তখন 4%। 10,000 একক বা তার বেশি 20,000-এর কম হলে তখন হবে 2%। আর 5,000 একক বা তার বেশি বা 10,000-এর কম হলে তখন হবে 1%। আর 5,000-এর নিচে যত হবে সবগুলো হবে 0%। এটা এখানে বলা নেই, নিচ থেকে বুঝে নিতে হবে। বার্তা গ্রহণের পর মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়ের জন্য এখানে বলা হয়েছে। তাহলে আমরা বার্তা গ্রহণের পর একক প্রতি ব্যয় নির্ণয় করব। যদি কোন অঙ্কে বার্তা খরচ দেওয়া থাকে তখন আমরা বার্তাটা বাদ দিয়ে একটা একক প্রতি ব্যয় আমরা নির্ণয় করে নিব। তাহলে 40,000 এককে বার্তা হচ্ছে 5%, তাহলে আমার একক প্রতি ব্যয় ছিল 20 টাকা, তাহলে 20 টাকার 5% বার্তা বাদ যাবে, তাহলে থাকবে আমাদের এখানে 19 টাকা। 20 টাকা থেকে 1 টাকা ডিসকাউন্ট বিয়োগ করলে 19 টাকা থাকবে। 20,000 একক বা তার বেশি হলে এখানে হবে 4%, তাহলে 20-এর 4% 80 পয়সা, 80 পয়সা বিয়োগ করলে পাবো 19 টাকা 20 পয়সা। 10,000 বা তার বেশি হলে 2%, তাহলে 2% হচ্ছে 40 পয়সা, 40 পয়সা বিয়োগ করলে পাবো 19 টাকা 60 পয়সা। 5,000 বা তার বেশি হলে 1%, তাহলে 20-এর 1% হচ্ছে আমাদের 20 পয়সা, 20 পয়সা বিয়োগ করলে 19 টাকা 80 পয়সা। আর 4,000 একক, 4,000 একক, কারণ আমরা প্রশ্নে পেয়েছিলাম 5,000 একক বা তার বেশি, তার নিচে হলে তাহলে এখানে কোনো পার্সেন্ট নেই অর্থাৎ 0%। তাহলে 4,000 একক হলে তখন আমরা এটাকে বলবো 0% অর্থাৎ 20 টাকায় থেকে যাবে। এ হচ্ছে বার্তা গ্রহণের পর আমাদের একক প্রতি ব্যয় বা একক প্রতি খরচের পরিমাণ নির্ণয়। এরপরে আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়ের জন্য একটা ছক তৈরি করব। ছকে প্রথমে আমরা বসাবো বার্ষিক ব্যবহার, এরপরে বসাবো আমরা অর্ডারের পরিমাণ, অর্ডারের পরিমাণ বা ফরমায়েশের পরিমাণ, এরপরে বসাবো আমরা অর্ডার নাম্বার, এরপরে বসাবো আমরা গড় মজুদ, এরপরে একক প্রতি ব্যয়, এরপরে গড় মজুদের ব্যয়, এরপরে বহন খরচ, এরপরে অর্ডার কস্ট। এই বহন খরচ এবং অর্ডার কস্ট চাইলে যোগ করে আমরা আরেকটা ঘর বানাইতে পারি, সেটাকে বলে প্রাসঙ্গিক ব্যয় বা রিলেভেন্ট কস্ট। এরপরে আমরা পণ্য ক্রয় ব্যয়, এই তিনটা ব্যয় বহন খরচ, অর্ডার খরচ, পণ্য ক্রয়, এই তিনটা ব্যয় যোগ করলে পাবো আমরা মোট ব্যয়। এই হচ্ছে ঘরের আমাদের কলামগুলো। এবার আমরা ঘরগুলো ব্যাখ্যা সহকারে দেখব। বার্ষিক ব্যবহার, প্রশ্নে বলা ছিল 40,000 একক এখানে ব্যবহার করবে, তাহলে প্রত্যেকটা এই জায়গায় ঘরে ঘরে আমরা এখানে কি করব, বার্ষিক ব্যবহার বসাবো। কত টাকা করে, কত একক করে, 40,000 একক, এখানে সবগুলোতে 40,000 একক হবে। এবার আমরা অর্ডারের পরিমাণ, আমাদের প্রশ্নে কিছু সীমা দেওয়া আছে, চাইলে আমরা এই সীমাগুলোকে ইউজ করে আমরা অর্ডারের পরিমাণ বের করতে পারি। তাহলে প্রথমে আমরা 40,000 একক যদি সম্পূর্ণ সবগুলো অর্ডার করি, তাহলে 40,000 একককে আমরা সবগুলোকে একবারে যদি অর্ডার করি তাহলে 40,000 একক যাবে, তাহলে অর্ডারের নম্বর হবে 1, অর্থাৎ 40,000-কে আমি একবার অর্ডার করলে 40,000-ই যাবে অর্ডার আমার, কিন্তু অর্ডার নম্বর হবে একবার, এই জন্য 1 হয়েছে। অর্থাৎ 40,000-কে এই 40,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একবার অর্ডার পেয়ে যাব। এটা নিজ ইচ্ছা মতো আমরা অর্ডারগুলো সাজাতে পারবো। এখন কেন নিজ ইচ্ছা মতো আমি সাজাবো, আমার প্রশ্নে তো কিছু অর্ডার দেওয়া আছে, তাহলে আমরা এই ধারাকে কাজে লাগিয়ে আমার অঙ্কটা করে নিই। 40,000 এককের পরে আমি যদি 20,000 অর্ডার করি, তাহলে এই 40,000
বার্ষিক ব্যবহারগুলোকে আমি যদি 20,000 20,000 করে অর্ডার করি তাহলে আমি কয়বার অর্ডার করতে পারবো? 2 বার। এই 40,000কে আমরা 20,000 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 বার হবে আমাদের অর্ডার নাম্বার। এরপরে আমাদের এরপরে দেওয়া আছে 10,000 একক। তাহলে এই 40,000কে যদি আমরা 10,000 করে করে অর্ডার করি তাহলে আমাদের অর্ডার সংখ্যা হবে কত? 4 বার। এই 40,000কে 10,000 দিয়ে ভাগ করলে হবে 4 বার। এরপরে আছে আমাদের 5,000 একক, কিন্তু এখানে 8,000 একক একটা বসানো হয়েছে। এটা বসালেই হবে, না বসালেই হবে। তুমি চাইলে আরো বেশিও বসাইতে পারবা। ঠিক আছে? তাহলে এই 40,000 একক এটাকে আমরা 8,000 একক দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অর্ডার করতে পারবো 5 বার। ঠিক আছে? তাহলে 40,000 এটাকে আমরা 8,000 করে করে যদি অর্ডার করি তাহলে আমরা অর্ডার সংখ্যা পাবো কয়বার? 5 বার। এরপরে 5,000 করে যদি আমরা অর্ডার করি, 40,000কে 5,000 করে করে যদি অর্ডার করি তাহলে আমরা অর্ডার করতে পারবো 8 বার। এই 40,000কে যদি আমরা 4,000 করে অর্ডার করি তাহলে অর্ডার করতে পারবো আমরা 10 বার। অর্থাৎ বার্ষিক ব্যবহারকে অর্ডারের পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব নাম্বার অফ অর্ডার। ঠিক আছে? অথবা এই বার্ষিক ব্যবহারকে অর্ডার সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি, এই যে অর্ডার নম্বর এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অর্ডারের পরিমাণ পেয়ে যাব। দুই ভাবে করা যায়। এটা দিয়ে ভাগ করলে এটা বের করা যায়, এটা দিয়ে ভাগ করে এটা বের করা যায়। ঠিক আছে? এখন অর্ডারগুলো প্রশ্নের ভিতরে আছে, আমি ওই ধারাবাহিকতা কাজে লাগিয়ে অঙ্কটা করে নিয়েছি। না হলে কিন্তু আমি নিচ থেকে অর্ডারগুলো বসানো লাগতো। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের গড় মজুদ বের করব। এই অর্ডারের পরিমাণগুলোকে, অর্থাৎ অর্ডার যে সাইজ, অর্ডারের পরিমাণ, এই অর্ডার সাইজগুলোকে আমরা গড় করব। তাহলে এই অর্ডারগুলোকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের চলে আসবে গড় মজুদ। গড় মজুদ চলে আসবে। তাহলে 40,000কে 2 দ্বারা ভাগ করলে 20,000, 20,000কে আমরা 2 দ্বারা ভাগ করলে 10,000, এবং 10,000কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 5,000, 8,000কে 2 দ্বারা ভাগ করলে 4,000, 5,000কে 2 দ্বারা ভাগ করলে 2,500 এবং 4,000কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2,000। এই হচ্ছে আমাদের গড় মজুদ। আচ্ছা, এরপরে আমাদের একক প্রতি ব্যয়। আমরা বাট্টা গ্রহণের পর একক প্রতি ব্যয় একটা পেয়েছিলাম, সেটা আমরা নোট করে নিয়েছি। প্রত্যেকটা একক প্রতি ব্যয়গুলো আমরা কি করব? এই প্রতি ঘরে ঘরে বসাবো। ঠিক আছে? তাহলে এই যে প্রথমে বসাবো 19 টাকা, এই 19 টাকাটা এখানে আনবো। এরপরে 19 টাকা 20 পয়সা, এরপর 19 টাকা 60 পয়সা, 19 টাকা 80 পয়সা, 19 টাকা 80 পয়সা, 20 টাকা। এখন এটা কি এভাবে বসবে? না, এটা বুঝে হিসাব করে আমাকে বসাতে হবে। প্রথমে আমরা আসবো আমাদের অর্ডার সাইজ। আমরা দেখব আমাদের অর্ডার সাইজ। তাহলে আমাদের অর্ডার সাইজ যদি 40,000 একক হয়, আমাদের অর্ডার সাইজ যদি 40,000 একক হয়, বাট্টা গ্রহণের পরে একক প্রতি ব্যয় হচ্ছে 19 টাকা। এই 19 টাকাটা এখানে বসেছে। এরপরে আমাদের অর্ডার সাইজ হচ্ছে 20,000। তাহলে 20,000-এ যখন আমি যাচ্ছি তখন আমার বাট্টা গ্রহণের পরে আমার একক প্রতি ব্যয় হচ্ছে 19 টাকা 20 পয়সা। এই জন্য 19 টাকা 20 পয়সা। এরপরে আমার অর্ডার সাইজ হচ্ছে নাম্বার অফ, অর্থাৎ অর্ডার হচ্ছে আমাদের 10,000 একক। 10,000 এককে যখন আমি বাট্টা গ্রহণের পর আমার একক প্রতি ব্যয় হচ্ছে 19 টাকা 60 পয়সা। এই জন্য এখানে 19 টাকা 60 পয়সা বসেছে। 19 টাকা 60 পয়সা। এরপরে আমার 8,000 একক আছে। তাহলে 8,000 একক 5,000 একক বা তার বেশি, এই জায়গায় 8,000 একক হয়। এই জায়গায় 8,000 একক। তাহলে 8,000 একক হলে সেটা বাট্টা গ্রহণের পরে একক প্রতি ব্যয় হচ্ছে 19 টাকা 80 পয়সা। এই জন্য আমার এখানে 19 টাকা 80 পয়সা বসেছে। এরপরে আছে 5,000। তাহলে 5,000 হলে তো 19 টাকা 80 পয়সা। এই জন্য 19 টাকা 80 পয়সা হয়েছে। এরপরে আমার অর্ডার সাইজ হচ্ছে 4,000 একক। 4,000 একক হলে কোনো বাট্টা পায় না, সেই কারণে এখানে 20 টাকা বরাবর 20 টাকা দিতে হবে। এই জন্য এখানে 20 টাকা বসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। এর পরবর্তী আমরা বের করে নিব আমাদের গড় মজুদ ব্যয়। প্রশ্নে যদি বাট্টা থাকে, প্রশ্নে যদি বাট্টা থাকে এবং এখানে যদি প্রশ্নে বলা থাকে যে বহন খরচ হলো গড় মজুদের 20%, তাহলে অবশ্যই আমাদেরকে এই গড় মজুদ এককগুলোকে, এই গড় মজুদ এককগুলোকে আমাকে গড় মজুদের মূল্যে রূপান্তর করতে হবে। গড় মজুদের মূল্যে রূপান্তর করতে হবে, না হলে বহন খরচের পরিমাণ বের করা যাবে না। ঠিক আছে? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এখন এই গড় মজুদ থেকে আমরা চলে যাব গড় মজুদের মূল্য নির্ণয়ের জন্য। তাহলে গড় মজুদের মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের গড় মজুদ হচ্ছে 20,000 একক।
এই 20,000 একককে আমরা একক প্রতি ব্যয় দিয়ে গুণ দিব। একক প্রতি ব্যয় দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি এখানে 3,80,000, অর্থাৎ এই টাকাকে আমরা এটা দিয়ে গুণ করলে পাবো 3,80,000 টাকা। এই 10,000-কে 19 টাকা 20 পয়সা দিয়ে গুণ করলে 1,92,000 টাকা। 5,000-কে 19 টাকা 60 পয়সা দিয়ে গুণ করলে 98। 4,000-কে 19 টাকা 80 পয়সা দিয়ে গুণ করলে 79,200। 2,500-কে 19 টাকা 80 পয়সা দিয়ে গুণ করলে 49,500। 2,000-কে 20 টাকা দিয়ে গুণ করলে 40,000। এভাবে আমরা গড় মজুরটা বের করে নিলাম। এখন কাজ হচ্ছে, প্রশ্নে বলা হয়েছে গড় মজুদের 20% হবে বহন খরচ। তাহলে গড় মজুদ তো বের করলাম এবং তার 20% করে করে আমরা বহন খরচে বসাবো। তাহলে 3,80,000-এর 20% 76,000, 1,92,000-এর 20% 38,400, 98,000-এর 20% 19,600, 79,000-এর 20% 15,840, 49,500-র 20% 9,900, 40,000-এর 20% হচ্ছে 8,000। এইভাবে আমরা বহন খরচটা বের করে নিলাম। আচ্ছা, এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের মোট ব্যয় নির্ণয়ের জন্য কি কি খরচ আছে। এক হচ্ছে বহন খরচ, 2 হচ্ছে আমাদের অর্ডার খরচ, এই দুইটা। যদি প্রশ্নে বাট্টা থাকে তাহলে নতুন একটা খরচ আসবে, তার নাম হচ্ছে পণ্য ক্রয়ের ব্যয়, ক্রয় ব্যয়। তাহলে বহন খরচ, অর্ডার খরচ, ক্রয় ব্যয়, এই তিনটা যোগ করলে পাবো আমরা মোট ব্যয়। ঠিক আছে, বাট্টা থাকলে এই নতুন করে এই ঘরটা আসবে, না হলে কিন্তু এটা আসবে না। বহন ব্যয়, অর্ডার ব্যয় যোগ করলেই পাবো মোট ব্যয়, বাট এখানে ক্রয় ব্যয়টা আসবে। তাহলে এখন বহন খরচের পরে আমরা যাচ্ছি অর্ডার খরচ। খুবই সহজ, আমরা প্রত্যেকটা বার্ষিক ব্যবহারে কয়বার করে অর্ডার করেছি এটা দেখব, এবং অর্ডার খরচ প্রতি অর্ডারে কত টাকা, 8,000। প্রশ্নে বলা আছে 8,000। তাহলে আমি যদি একবার অর্ডার করি তাহলে আমার অর্ডার খরচ হবে 8,000। আমি যদি 2বার অর্ডার করি তাহলে আমার অর্ডার খরচ হবে 16,000। আমি যদি 4বার অর্ডার করি তাহলে 4 32,000। 5বার অর্ডার করলে 5 40,000, এবং 8বার অর্ডার করলে 8 64,000। 10বার অর্ডার করলে 8,000 দিয়ে 10কে গুণ করলে 80,000 টাকা হচ্ছে অর্ডার কস্ট। তাহলে বহন খরচ, অর্ডার খরচ, দুইটা খরচ আমরা পেয়ে গেছি। এবং পরবর্তী আমাদের লাগবে কি, পণ্য ক্রয়ের ব্যয়। পণ্য ক্রয়ের ব্যয়, তাহলে পণ্য ক্রয়ের ব্যয়টা আমি কিভাবে নির্ণয় করব? এটার জন্য আমাকে দেখতে হবে আমার বার্ষিক ব্যবহার। প্রথম হচ্ছে আমার বার্ষিক ব্যবহার। তাহলে বার্ষিক ব্যবহার প্রত্যেকটা ঘরে কিন্তু 40,000 করে আছে। এই বার্ষিক ব্যবহারকে আমরা একক প্রতি ব্যয় দিয়ে গুণ দিব। তাহলে বার্ষিক ব্যবহারকে একক প্রতি ব্যয় দিয়ে গুণ, অর্থাৎ 40,000-কে যদি 19 টাকা দিয়ে গুণ করি পাবো আমরা 7,60,000। 40,000-কে আমরা যদি 19 টাকা 20 দিয়ে গুণ করি তাহলে পাবো 7,68,000। 40,000-কে আমরা যদি 19 টাকা 60 পয়সা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 7,84,000। 40,000-কে আমরা যদি 19 টাকা 80 পয়সা দিয়ে গুণ করি পাবো আমরা 7,92,000। 40,000-কে আমরা 19 টাকা 80 পয়সা দিয়ে গুণ করলে 7,92,000, সেম টু সেম। 40,000-কে যদি আমরা 20 টাকা দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 8 লাখ। তাহলে আমরা তিনটা ব্যয় পেয়েছি, বহন ব্যয়, অর্ডার ব্যয় এবং পণ্য ক্রয়ের ব্যয়। এই তিনটা ব্যয় যোগ করলে হবে আমাদের মোট ব্যয়। তাহলে 76,000, এখানে 8,000, 7,60,000 যোগ করলে 8,44,000, 8,44,000। এরপরে 38,400 এবং এখানে আছে আমাদের 16,000। এরপরে আমরা আমাদের ব্যয়ের মধ্যে আছে বহন ব্যয় 38,400, 16,000 এবং 7,68,000 যোগ করলে পাবো 8,22,400। এরপরে 19,600, 32,000, 7,84,000 যোগ করলে 8,35,600। এরপর হচ্ছে 15,840, 40,000 এবং 7,92,000 যোগ করলে 8,47,840। এরপরে 9,900, 64,000, 7,92,000 যোগ করলে হবে 8,65,900। এরপরে 8,000, 80,000, 8 লাখ যোগ করলে হবে 8,88,000। এই হচ্ছে আমাদের মোট ব্যয়। এখন আমরা তো মোট ব্যয় নির্ণয় করব না, আমরা নির্ণয় করব
মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। এই কারণে আমরা মোট ব্যয়টা নির্ণয় করেছি। এখন মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ এখানে বিষয়টা কি হচ্ছে? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বিষয়টা হচ্ছে আমাদের মোট ব্যয়, এই যে মোট ব্যয় আমরা বের করেছি, এই মোট ব্যয়ের মধ্যে সর্বনিম্ন মোট ব্যয় কোনটা এটা দেখব। সর্বনিম্ন মোট ব্যয়, তাহলে এখানে মোট ব্যয়ের মধ্যে সবচেয়ে ছোট মোট ব্যয় এটা 8,44,00,000, 8,22,00,000, 8,35,00,000, 8,47,00,000, 8,65,00,000, 8,88,00,000, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ছোট। 8,22,400 টাকা সবচেয়ে ছোট। এই ছোট মোট ব্যয়ের অর্ডারের পরিমাণটাই হবে আমাদের মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তাহলে এই ছোট মোট ব্যয়ের অর্ডারের পরিমাণ হচ্ছে আমাদের 20,000 একক। 20,000 একক। তাহলে মিতব্যয়ী ফরমায়েশ আমরা খুঁজে পেয়েছি, যেখানে মোট ব্যয় সর্বনিম্ন তার অর্ডারকে বলা হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। সেই কারণে আমরা এখানে একটা নোট করব, 20,000 এককের সর্বনিম্ন মোট ব্যয় 8,22,400। সুতরাং মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ হলো আমাদের 20,000 একক। এ হচ্ছে আমাদের উত্তর। তো এখানে চাইলে আমরা বহন খরচ এবং অর্ডার খরচ, এই দুইটা খরচ যোগ করে আরেকটা খরচের নাম দিতে পারতাম, সেটার নাম হচ্ছে প্রাসঙ্গিক ব্যয়। এই ব্যয়টা করলেও হবে, না করলেও হবে, কারণ এই প্রাসঙ্গিক ব্যয়ের সাথে পণ্য ক্রয়ের ব্যয় যোগ করলে আবার মোট ব্যয় পাওয়া যাবে। তো আমরা ওই কাজটা না করে কি করেছি, তিনটা খরচ একসাথে যোগ করেছি, বহন খরচ, অর্ডার খরচ, পণ্য ক্রয়, এই তিনটা খরচ যোগ করে আমরা মোট ব্যয় নির্ণয় করেছি। চাইলে আমরা এভাবে করতে পারি। তো এখান থেকে আমরা কিভাবে টেবুলার ছকে আমরা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করতে হয় এবং বাট্টার অঙ্কগুলো থেকে আমরা আজকে সেই বিষয়টা দেখালাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ বাট্টাগুলো দিলে আমরা প্রশ্নটা একটু কঠিন হয়। কঠিন হয় বলতে প্রশ্নের এই যে ঘরগুলো বেড়ে যায়, কাজগুলো বেড়ে যায়, আমাদের একক প্রতি ব্যয় বেড়ে যায়। সো এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে করলে আমি মনে করি খুব সহজে করা যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।